রাজনীতিতে উত্তাপ না থাকলেও আছে লোডশেডিং জনিত উত্তাপ। প্রত্যন্ত অঞ্চলে খাল খনন কিংবা রাজপথে এআই ক্যামেরার উদ্যোগ প্রশংসিত হলেও হামে শত শত শিশুর মৃত্যু সামনে এনেছে বড় প্রশ্ন। রাষ্ট্র সংস্কার আর সংবিধান প্রতিপালনের ডামাডোলে কতখানি সামনে থাকছে নাগরিকদের অধিকারের দাবিগুলো? দর্শক, এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের মুক্তকণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আমাদের আজকের বিষয় নাগরিক অধিকার কোন পথে, এই নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমে আছেন আমার বাঁদিকে হেলেন জেরিন খান, বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য, এবং আছেন সিনিয়র সাংবাদিক আকবর হোসেন, এবং এরপরই আছেন নুসরাত তাবাসসুম, তিনি এনসিপির নেত্রী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। আপনাদের তিনজনকেই স্বাগত এই আলোচনায়। আমরা যে বিষয় নির্ধারণ করেছি যে নাগরিক অধিকার আসলে কোন পথে, কেন করলাম, আমরা দেখছি যে গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং সরকার, সেখানে নাগরিক অধিকারের দাবিগুলোই সামনে থাকবার কথা, কিন্তু এখনও ঘুরে ফিরে সেই নাগরিক অধিকার আমাদের খুঁজতে হচ্ছে। সবচেয়ে বড় যে প্রশ্নের জায়গাটি তৈরি করেছে যে এত শিশুর মৃত্যু, করোনাকালেও কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু একসাথে এত শিশুর মৃত্যু হয়নি। আবার কোনো একটা যুদ্ধেও কিন্তু প্রতিদিন এত শিশু মারাও যায় না। এই রকম একটা বাস্তবতায় আমাদের যখন জাতীয় একটা ঐক্যমত্যের প্রয়োজন বলে মনে করা হচ্ছে, ঠিক তখন আমরা দেখতে পাচ্ছি এই সংকটকে ঘিরেও বলা হচ্ছে এই সরকার দায়ী, আরেক বিরোধী পক্ষ বলছে এই সরকার দায়ী, কিংবা সরকার বলছে অন্তর্বর্তী সরকারের দায় আছে। এমনকি বিশেষজ্ঞদের কথায়, ইউনিসেফের এক কর্মকর্তার কথায় আমরা জেনেছি যে 2023 সাল থেকে টিকা গ্রহণে এক ধরনের ব্যত্যয় হয়েছে। এইরকম একটা বাস্তবতায় কি মনে করেন, আমরা কি আবারও কাদা ছোড়াছড়ির মধ্যে আছি? আপনার কাছে আসতে চাই হেলেন জেরিন খান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে দুজন এসছেন, তাদের প্রত্যেককে। দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার টেবিলে নিয়ে এসছেন। নাগরিক সমস্যার সমাধান করাই হচ্ছে বর্তমান সরকারের প্রধান কাজ, অথবা গণতান্ত্রিক সরকারের প্রধান কাজ। নাগরিক আছে তো সরকার আছে, সরকার আছে তো নাগরিকদের দেখভাল করবার জন্য। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন, তিনি ক্ষমতা গ্রহণ করবার পরপরই জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি যেটা মানে ওখানে গুরুত্ব দিয়েছেন, সেটা হলো যে তিনি ক্ষমতা না, তিনি দায়িত্ব পালন করবার জন্য এসেছেন। তো সেই দায়িত্ব পালন করবার জন্য তিনি প্রতিদিন ছুটে বেড়াচ্ছেন, এবং সেই দায়িত্ব পালন করবার জন্য তিনি দেখা গিয়েছে যে শুক্র শনিবার ছুটির দিন, সেই শুক্র শনিবারটাও কিন্তু তিনি নিচ্ছেন না, ছুটি নিচ্ছেন না। তিনি সেই দিনও কাজের মধ্যে ডুবে থাকছেন, নাগরিক সমস্যার সমাধান করবার জন্য কাজ করছেন। ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করলে তার সাথে সাথে তার ক্যাবিনেটও সমানভাবে কাজ করতে হয়। ঠিক একইভাবে তিনি কাজ করলে তার এমপিদেরও কাজ ছুটে বেড়াতে হয়। আর এমন একটা সময়ে ক্ষমতায় অথবা দায়িত্ব পালন করতে এসছেন বর্তমান সরকারটি, যখন আপনি জানেন যে যেটা আপনি বলতে যাচ্ছেন যে কাদা ছোড়াছড়ি, আসলে কাদা ছোড়াছড়ি ঠিক না, কিন্তু যেটা বাস্তবতা সেটা তো আবার অস্বীকারও করা যাচ্ছে না। যেমন ধরেন 17 বছরের যে সমস্যাগুলো হয়েছে, অথবা 17 বছর নাই বাদ দিলাম, এই যে আপনি যেটা এখানে উল্লেখ করলেন যে প্রতিদিন যে শিশু মারা যাচ্ছে, এবং এই শিশু কেন মারা যাচ্ছে, আমরা যখন এটা আইডেন্টিফাই করছি কিংবা আমরা এটা কারণ খুঁজতে যাচ্ছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার একটা বিরাট কারণ। সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারটি আসার পরে তাদের কাছ থেকে তো জনগণের প্রত্যাশা ব্যাপক ছিল, কিন্তু সাথে সাথে যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক ছিল, যেমন ধরেন স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, একদম ডে ওয়ান থেকেই তার ব্যাপারে কিন্তু আপনার সমস্ত রাজনৈতিক দলগুলো বলেন, সচেতন নাগরিক বলেন, সবার পক্ষ থেকে কিন্তু মানে তার ব্যাপারে বিতর্ক তখন থেকে শুরু হয়েছে যে এমন একজন যিনি অসুস্থ, নিজেই ব্যক্তিগতভাবে অসুস্থ ছিলেন, এবং যার কোনো এই আন্দোলন সংগ্রামে দীর্ঘ বছরে তার কোনো ভূমিকা ছিল না, সে আদৌ জনগণের সাথে কতটা রিলেটেড ছিল সেটা নিয়েও প্রশ্ন ছিল। সব মিলে কিন্তু বারবার করে অন্তর্বর্তীকালীন সরকার, সেইটা কিন্তু আমলে নেওয়া হয় না। উপদেষ্টার যে দুর্বলতা, সেটি তো সেই সময় আলোচিত হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু এই অভিযোগের দিকে বেশি মনোযোগের থেকে কি বেশি জরুরি ছিল কিনা এই মুহূর্তে একটা জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা? জাতীয় স্বাস্থ্য অবস্থা জরুরি, সেটা করতে পারে, সেটা করলে কিন্তু তার চাইতেও বড় কাজটি কি দরকার হলো এই শিশুদেরকে রক্ষা করা, যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে যত তাড়াতাড়ি
আমরা সেভ করতে পারবো সেই কাজটি করা। সেই জন্য কিন্তু প্রতিদিন জি। মানে কাজ করে যাচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। আমি গতকালকেই দেখলাম উনি আমার এলাকা মাদারীপুর, ওখানে দেখি একটা থানাতে উনি চলে গিয়েছেন, অথচ আমি কিন্তু জানি না। উনি নিজের বিবেকের তাড়নায় উনি ছুটে গিয়েছেন, কারণ উনি যেখানে শুনতে পাচ্ছেন যে এই জায়গায় সমস্যা ক্রিয়েট হচ্ছে, উনি কিন্তু ব্যক্তিগতভাবে ছুটে আসবো যাচ্ছেন। আপনার কাছে। স্বাস্থ্য আমরা একই প্রতিমন্ত্রী প্রসঙ্গে ঠিক একটু একইভাবে কাজ করে নুসরাত যাচ্ছেন। তাবাসসুমের কাছে যেতে চাই। নুসরাত তাবাসসুম, আপনি দেখবেন যে এই সরকারের প্রশাসন থেকে বলা হয়েছে যে বিগত যে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগে যারা দায়িত্বে ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তাদের একটা বড় রকমের দায়িত্ব অবহেলা ছিল। এখন প্রশ্নের জায়গা হলো, আগেকার যেই অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের কিন্তু পরোক্ষভাবে অংশ ছিল ছাত্রদের একটি পক্ষ কিংবা এনসিপি, কেননা পদত্যাগ করা দুজন উপদেষ্টা কিন্তু এনসিপিতে যুক্ত হয়েছেন। এনসিপির অংশ বা এই ছাত্র জনতার যারা প্রতিনিধি হয়ে সরকারে ছিলেন, তারাও কি এই দায়টা এড়াতে পারেন? এই নিয়ে আপনাদের কি কোনো আত্ম উপলব্ধি আছে? ধন্যবাদ, সহজ আলোচকদের ধন্যবাদ জানাই। দেখুন, বিষয়টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে যে দুজন ছাত্র নেতা বর্তমানে এনসিপিরও নেতা, তারা দুইজন, একজন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, একজন ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এবং এই দুইজন ব্যতীত আরও যে উপদেষ্টারা ছিলেন তাদেরও কিন্তু আসলে আমরা অন্তর্বর্তীকালীন সময়ে দেখেছি যে সরকারের বিভিন্ন উপদেষ্টার বাড়িতে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের চা খাওয়ার, খুব একান্ত বৈঠকের বিভিন্ন ছবি শোনা গেছে। তারা কলেজ জীবনের বন্ধু, অনেক জায়গায় শোনা গিয়েছে তারা দীর্ঘ রাজনৈতিক জীবনে তারা রাজনৈতিক চলাচলের সহযোদ্ধা। তো সত্যি কথা বলতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেউ তো হাওয়ার উপর থেকে উড়ে এসে জুড়ে বসেনি। সেখানে সবচাইতে বয়সে তরুণ, রাজনীতির মাঠেও নতুন ছিলেন এই দুইজন। সেই দিক থেকে বলতে গেলে তুলনামূলক কম দলীয় এফিলিয়েশন ছিল এই দুইজনের। ইনফ্যাক্ট নাহিদ ইসলাম পদত্যাগ করে আসার পরে এনসিপি গঠন হয়েছে এবং তারপর তিনি এখানে আহ্বায়ক হয়েছেন। এখন দায় এড়াতে পারে কিনা, প্রথমত প্রত্যক্ষ কোনো সংযোগ তো আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এই দুইজনের ছিল না বটে। এই 22 জন বা 24 এবং জন মানুষ আমি একটু শেষ করি, এই দুইজনের প্রত্যক্ষ কোনো সংযোগ তো ছিল না প্রথমত। দ্বিতীয়ত দায় গ্রহণ করা কিংবা এই দায় এড়িয়ে যাওয়ার কোনো প্রচেষ্টাও নেই। এনসিপি একদম এই পরিস্থিতি তৈরি হওয়ার একদম শুরু থেকে এইটার জন্য সরকারকে পর্যাপ্ত পরিমাণ, এবং যেহেতু শিশু স্বাস্থ্য জড়িত, সর্বোচ্চ লেভেলের এখানে সুরক্ষা এবং নজরদারি তো দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে। বর্তমানে এনসিপি একটি হেল্প ডেস্ক চালাচ্ছে। একই সাথে আমরা এটাকে একটি জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণার জন্য বারবার দাবি জানাচ্ছি। এবং এর পাশে যখন অন্তর্বর্তীকালীন সরকারের কথাটা আসে, সেখানে একাধিক নেতা, যেই দুইজন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিলেন সেই দুইজন, এবং এছাড়াও আমাদের পার্টির আমাদের 6 জন সাংসদ বর্তমানে গত অধিবেশন জুড়েই ছিলেন, বর্তমানে আমরা 8 জন আছি। এই 8 জন ছাড়াও এনসিপির প্রত্যেকটা নেতাকর্মী আমরা বারবার বলে যাচ্ছি যে যদি ডক্টর ইউনূস, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সম্ভবত উনি, এবং এছাড়াও আরও যতজন রয়েছেন এই দায়িত্বের সঙ্গে যুক্ত, প্রত্যেককে ডাকা হোক, অ্যাকাউন্টেবিলিটি করা হোক, এদেরকে প্রশ্ন করা হোক জনগণের সামনে। এটা সত্যিই যদি তারা দোষী হয়ে থাকে, 400-র উপরে শিশু মারা গেছে, এটা ভয়াবহ একটা পরিস্থিতি। এবং এর 1/4 ভাগ শিশু স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের কোনো হেনস্থা ঘটলে পৃথিবীর উন্নত বিশ্বের যে কোনো দেশ এটা 1 নম্বর প্রায়োরিটি হয়ে দাঁড়াতো। শিশু স্বাস্থ্য উন্নত বিশ্বের সর্বোচ্চ লেভেলের এখানে গুরুত্ব পায়। সেখানে 400-র অধিক শিশু মারা গিয়েছে। আমরা কোনো ধরনের কোনো দায় এড়াচ্ছি না, তবে একই সাথে এটাও বলে যাচ্ছে যে প্রত্যক্ষ কোনো দায় আসলে আমাদের নেই, এবং যদি থেকে থাকে সেটাও আমাদেরকে প্রশ্ন করা হোক। এই আলোচনা আমাদের আরো লম্বা করার সুযোগ আছে। আকবর হোসেন, আপনি দুজনের কথাই শুনছিলেন। শেষ যে কথাটি বলেছেন নুসরাত তাবাসসুম, যে প্রশ্নটি তিনি বলেছেন যে 400-র বেশি শিশু মারা গেল, এটি কোনোভাবেই মানা যায় না। আপনার কাছে যেটি প্রশ্ন রাখতে চাই যে এটি কি শুধুই একটা আমলাতান্ত্রিক অদক্ষতা, নাকি এক ধরনের গভীর কাঠামোগত কিংবা পদ্ধতিগত ব্যর্থতা রাষ্ট্রের? প্রথমে আমি একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। গত সোমবার ডেইলি স্টার রিপোর্ট করেছিল, আজকে তো শুক্রবার,
তো ডেইলি স্টার গত সোমবার যে রিপোর্টটা করেছে এটা বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে তারা বলেছে যে সোমবার পর্যন্ত বাংলাদেশে 415টি শিশু মারা গেছে। এর মধ্যে 65 জন মারা গেছে সরাসরি হামে, তারা হামে আক্রান্ত। আর বাকি যারা 415 জনের মধ্যে তারা হচ্ছে হামের উপসর্গ, নট হাম, কনফার্মড কেস না। এবং ওই যে 65 জনের মধ্যে থেকে আবার স্বাস্থ্য অধিদপ্তর 21টা জেলা থেকে তারা 30টা স্যাম্পল নিয়েছে, 60টা স্যাম্পল নিয়েছে। সেই 60টা স্যাম্পলে দেখা গেছে যে 50% শিশু মারা গেছে 9 মাস বয়স হবার আগেই, অর্থাৎ তাদের হামের টিকা দেওয়ার বয়সই এখনো হয়নি। আচ্ছা, এখন সেই বিতর্ক পরে, বিতর্ক হচ্ছে যে শিশু মারা যাচ্ছে সেটা হচ্ছে আগে। এখন আমার এই ব্যাপারে মানে বক্তব্য পরিষ্কার, যেটা আমি আরও অন্যান্য টিভি স্টেশনেও বলেছি, আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে এখানে কেয়ার অন্তর্বর্তী সরকারের রেসপন্সিবিলিটি ছিল কিনা এটা নির্ণয় করার প্রয়োজন আছে। সেটা কিভাবে হতে পারে? এটা তিনটা লেয়ারে এটার একটা তদন্ত হতে পারে বা জিজ্ঞাসা হতে পারে। প্রথমত, এখানে একটা সায়েন্টিফিক তদন্ত কমিটি গঠন করা হোক, যেখানে বাংলাদেশের সায়েন্টিস্টরা থাকবেন, রোগতত্ত্ব বিশেষজ্ঞরা থাকবেন, WHO এক্সপার্টও থাকতে পারেন, যে আসলে এখানে কেন টিকা নেওয়ার আগেই 50% মারা যাচ্ছে এবং এটার সঙ্গে নতুন করে ভ্যারিয়েন্টের এখানে উদ্ভব হলো কিনা, সমস্যাটা কোথায়, এটা তারা নির্ণয় করবে। সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি গঠন করা দরকার, যে টিকা কেন কেনা হলো না, নাকি টিকা কেনা হয়েছে নাকি দেওয়া হয়নি, সমস্যাটা কোথায় ছিল। এবং সেখানে এই তদন্ত কমিটি গঠন করার মাধ্যমে যদি ওইখানে কোনো সমস্যা থেকে থাকে তাদেরকে আইডেন্টিফাই করা হোক যে ওই লোকগুলো কারা এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক। নাম্বার 3 হচ্ছে যে একটা পার্লামেন্টারি কমিটি হতে পারে, এটা একটা ক্রস পার্টি পার্লামেন্টারি কমিটি করা উচিত, যেহেতু সরকার এবং বিরোধী দল মিলে করা উচিত। আপনি দেখবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক যখন খুব সিরিয়াস ইস্যু সামনে আসে তারা কিন্তু এই ধরনের কমিটি করে। কংগ্রেস, এখানে আপনার কাছে একটা প্রশ্ন, আচ্ছা এটা আমি শেষ করি। আচ্ছা, সেটা যেমন আমেরিকায় হয়, ব্রিটেনে হয়, তো সেইখানে এই যে বিগত সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব যারা ওই সময় দায়িত্বে ছিলেন তাদেরকে ডাকা হোক, তাদেরকে জিজ্ঞাসা করা হোক যে হোয়াট হ্যাপেন্ড, আপনাদের বক্তব্য কী, এবং এগুলোকে পাবলিক করা হোক। শুধু আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বলে, টিভি স্টেশনে আলোচনা করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে এটা দিয়ে আমরা কিছু করতে পারবো না। যদি তারা সত্যি, শুধু ক্যারেক্টার অ্যাসাসিনেশন আপনি কেন করবেন? যদি তারা রেসপন্সিবল হয় তাদের বিচার করবেন, আমি সেটাই চাই। শুধু ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে ছেড়ে দিবেন, আমি এতটুকুতে বিশ্বাসী না। যদি রেসপন্সিবল থেকে থাকে তাহলে বিচার করতে হবে। একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। নুসরাত যে কথাটা বলেছেন যে এটি এখন সরকারের 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত, আপনি বলছেন একটা পার্লামেন্টারি কমিটির কথা। আমরা যদি দেখি যে আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি খাল খনন সহ কয়েকটি কর্মসূচিতে তিনি চাঁদপুর যাচ্ছেন। এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা আছেন রংপুরে। আগামীকালকে 11 দলীয় জোটের একটা বিভাগীয় সমাবেশ হবে রাজশাহীতে। তো আপনি কি সেই অ্যাপ্রোচটা আসলে দেখতে পাচ্ছেন, যে ন্যাশনাল অ্যাপ্রোচ এই পরিস্থিতিটাকে ডিল করার জন্য, কিংবা সরকারের প্রায়োরিটিতে কি 1 নম্বরে আসলে আছে? দেখুন, সরকারের প্রায়োরিটি বলে এখন কেউ যদি মনে করে থাকে যে আমি এখন এই কাজ করব বলে আরেকটা কাজ বন্ধ থাকবে, সরকার তো ওভাবে চলে না। সরকারকে সব কিছু একসঙ্গে চালাতে হয়। এখন আপনি যদি বলেন যে কোনটা প্রায়োরিটি কোনটা প্রায়োরিটি না, সরকারের কাছে সবগুলোই প্রায়োরিটি। এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয়? না, এখন পর্যন্ত আমার কাছে মোকাবেলায় যে উদ্যোগ, এখন মানে বিভিন্ন হসপিটালসগুলোতে গ্রামাঞ্চলে আমরা যেটা মিডিয়া রিপোর্ট দেখতে পাচ্ছি, সেখানে ঘাটতি আছে, স্বাস্থ্যের ঘাটতি, মানে চিকিৎসার ঘাটতি আছে। তো এটাকে অ্যাড্রেস করা দরকার, কারণ আমাদের তো চিকিৎসা ব্যবস্থা এমনিতেই খুব ভঙ্গুর, গ্রামাঞ্চলের চিকিৎসা ব্যবস্থা নেই বললেই চলে। তো আমার কাছে মনে হয় যে সরকার যেটা করতে পারতো, আরও মাসখানেক আগে একটা স্পেশাল ধরেন এই হাম মোকাবেলা করার জন্য, এই যেসব শিশুরা তাদের বাবা মারা দরিদ্র হয়ে যাচ্ছে বা নিঃস্ব হয়ে যাচ্ছে চিকিৎসা করাতে এসে, সরকার একটা স্পেশাল ফান্ড অ্যালোকেট করতে পারতো, হাসপাতালগুলোতে ডেডিকেটেড ওয়ার্ড চালু করতে পারতো। সেটা কতটা হয়েছে সেটা আমি জানি না। এগুলো করলে পরে বুঝতাম যে না, গভর্নমেন্টও এটাতে প্রপার রেসপন্স করছে, হয়তো করছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার, যে এই যে আপনি এমার্জেন্সি জারির কথা বললেন, যে কোনো হেলথ ইস্যুস যখন তৈরি হয়, একটা দেশের সরকার চাইলেই কিন্তু এমার্জেন্সি জারি করতে পারে না। আপনি এমার্জেন্সি জারি করতে হলে, আমি যতদূর বুঝি, আমি তো মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট না বা ওই ব্যাপারগুলো জানি না, কিন্তু যতটুকু আমার লেইম্যান আমি সাংবাদিকতা সূত্রে জানি, যে কোনো রোগ নিয়ে আপনি যদি হাই অ্যালার্ট জারি করেন বা একটা ন্যাশনাল ক্রাইসিস জারি করতে হয়, এটাতে আপনার WHO এর কনসার্ন লাগবে। WHO যতক্ষণ না পর্যন্ত আপনাকে এটা বলবে, যেমন আপনি দেখেন
কোভিডে বাংলাদেশ তখন কিন্তু অনেক লুকানোর চেষ্টা করেছিল শুরুর দিকে, বাট ডব্লিউএইচও প্রেশারাইজ করেছে, কারণ ডব্লিউএইচও এটাকে মহামারী আকারে ঘোষণা করে দিচ্ছে। সো বাংলাদেশ সরকার তখন বাধ্য হয়েছিল। তো এখন যদি ডব্লিউএইচও মনে করে যে না বাংলাদেশ এটা মহামারী আকারে আসছে, এটা বাংলাদেশ সরকার চাইলেও এটা লুকাতে পারবে না, এটা ইম্পসিবল, নিঃসন্দেহে জাস্ট ইম্পসিবল। জি, আমরা এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। স্থানীয় সরকার নির্বাচন কমিশন গতকাল বলেছে যে ধাপে ধাপে সবগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হবে 1 বছরের মধ্যে। আজকে জামায়াত আমির তিনি একটি বক্তব্যে বলেছেন যে জাতীয় নির্বাচনের মতো তাদের আশঙ্কা এই নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না। আপনি কি মনে করেন এবার তো দলীয় প্রতীকের নির্বাচন হবে না, এবার সাধারণ প্রতীকের নির্বাচন হবে, কেন এই অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে? মাঝে মাঝে মনে হয় কি বাংলাদেশের কালচার আমরা চেঞ্জ করার জন্য এত জীবন দেওয়া হলো, এত চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই কালচারটা চেঞ্জ হচ্ছে না। দেখেন এত অসাধারণ একটা নির্বাচন হয়ে গেল এবং দেশে বিদেশে এত প্রশংসিত হলো। সর্বশেষ ইউরোপিয়ান ইউনিয়ন তারা যে স্টেটমেন্ট দিয়েছে, তারপরে জামাতের আমির এই ধরনের বক্তব্য দিতে পারে? এই ধরনের বক্তব্য কি তার কাছ থেকে জাতি প্রত্যাশা করে? এই ধরনের এটা তো সেই পুরানো কালচার যেটা আমরা মাফিয়াদের মুখ থেকে শুনেছি, কিংবা যে পালিয়ে গিয়েছে যারা তাদের কাছ থেকে শুনেছি। সেই ধরনের বক্তব্য কি এখন আসা উচিত? আমরা না নতুন বন্দোবস্তের কথা বলি, আমরা না জুলাই সনদের কথা বলি, আমরা না গণভোটের জন্য চিৎকার চেঁচামেচি করি, আর তাদের মানে বক্তব্য থেকে এই ধরনের বক্তব্য আসলে যাতে হতাশ হয় না। তা আমরাও আসলে প্রথমে আমাদের মাইন্ডসেট এবং কালচারে যদি আমরা পরিবর্তন না আনি, তাহলে আমরা যতই কথা বলি না কেন আমাদের কিন্তু ভালো কিছু আসবে না। আর শুধুমাত্র একক দল হিসেবেও কোনোদিন কেউ কিছু করতে পারবে না। সেটা আমরা অতীত দিনে দেখেছি। বিএনপি ধরেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের কাছে এত পপুলার, এত ভালোবাসা পেয়েছে, এতই পেয়েছে, কিন্তু তারপর কি বিএনপি ওই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বাংলাদেশের কালচার এককভাবে চেঞ্জ করতে পেরেছে? পারে নাই তো। কারণ বিরোধী পক্ষকেও ওই ধরনের আন্তরিকতা, চিন্তা, চেতনা, মাইন্ডসেট চেঞ্জ আনতে হবে। তা আমি প্রত্যাশা করি বিরোধী দলগুলা বাস্তবতার নিরিখে কথা বলবেন, সেই রেটরিক কথা বলবেন না, অবাস্তব কথা বলবেন না যেটা জনগণ বিশ্বাস করে না। কাজেই আপনার যেরকম জাতীয় নির্বাচনটা অসাধারণ হয়েছে, আশা করি যদি কোনো দল গণতন্ত্রে বিশ্বাসী হয়, পুনরায় নির্বাচিত হয়ে আবার সরকার গঠন করতে চায় কিংবা ক্ষমতায় যেতে চায়, তাহলে অবশ্যই তারা এমন কোনো কিছু করবে না যেটা নিয়ে জনগণ আবার পূর্বের জায়গায় ফিরে যেতে চাইবে কিংবা চিন্তা করবে। তো কাজেই বিএনপি, আমি বিশ্বাস করি বিএনপি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশকে নিয়ে যেতে চাচ্ছে। সেখানে ইউনিয়ন পরিষদের নির্বাচনও একটা সুন্দর নির্বাচন হবে। সেই জায়গায় বিএনপি কোনো রকমের কোনো মানে কি বলবো অন্য কোনো অন্য কোনো চিন্তা করছে না এই মুহূর্তে। নুসরাত আহসান আপনি শুনছিলেন, তিনি জামায়াত আমির যে সংখ্যা প্রকাশ করেছেন যে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না, তার এই মন্তব্যে তিনি বিস্মিত হচ্ছেন। তার জেরিন খান তিনি বলছেন যে জাতীয় নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে। এনসিপি কিভাবে দেখছে জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার মতো পরিস্থিতি কতটুকু আছে, যদিও এখনও তফসিল কোনো কিছুই হয় নাই? এটি প্রশ্ন রাখবো। সেই সাথে জামায়াতের সাথে আপনাদের যে স্থানীয় সরকার নির্বাচনের যে বোঝাপড়া, আমরা দেখতে পাচ্ছি দুপক্ষই প্রার্থী ঘোষণা করেছে, তো দুপক্ষই প্রস্তুতি নিচ্ছে। আসলে এটি আসলে কতটা আপনাদের মধ্যে, এটি কি উপরে উপরে নাকি ভেতরে কোনো সমঝোতা হচ্ছে যে কোন সিটিতে কে দাঁড়াবে? আচ্ছা, শেষ কথাটা দিয়ে শুরু করি। মানে যদি ভেতরে ভেতরে কোনো সমঝোতা হয় তাহলে তো সেটা ভেতরে ভেতরেই হবে, ঠিক না? সেটা তো এখনো অন এয়ারে বলার মতো কোনো কিছু নয়। তবে আমরা এই কথাটা বারবার বলে আসছি নির্বাচনের আগে থেকে, যে 11 দলীয় জোট একটি নির্বাচন কেন্দ্রিক জোট, নির্বাচনকালীন জোট। আমরা প্রত্যেকটি দল, এখানকার এই 11টা দলই নিজ নিজ রাজনীতিটাই করে এবং ভবিষ্যতে নিজ নিজ রাজনীতিটা করে যাওয়ার চিন্তা ভাবনায় রাখে, বিশেষ করে এনসিপি। আর নির্বাচন সুষ্ঠু হবে কি না হবে সেটা নিয়ে এনসিপি কি ভাবছে, এটা বলার আগে আমি একটা কথা উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে, দেখুন, সত্যি কথা বলতে এই নির্বাচনটা তো সবার জন্য ভীষণ আকাঙ্ক্ষিত ছিল। বর্তমানে যারা সরকার দলে, বর্তমানে যারা বিরোধী দলে, এবং এর বাইরেও বাংলাদেশে আরও অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে যারা হয়তো সেই অর্থে সরকার দল বা বিরোধী দলের অংশ নয়, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তাদেরও গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এই নির্বাচনটা মোটের ওপর সবার কাছেই
খুব আকাঙ্ক্ষিত। এক তো আমাদের, বিশেষ করে আমাদের প্রজন্ম, আমরা কোনো নির্বাচনই দেখিনি এর আগে, সুষ্ঠু নির্বাচনের কথা যদি বলি। আর বিরোধী দলীয় আচরণ আমরা যেটা দেখে এসেছি সেটাও আসলে খুব শোভনীয় কখনো আমরা দেখে আসিনি। সরকার দলীয় আচরণে একই সাথে আমরা দেখে আসি। বিরোধী দলের কাতারে আছেন, আপনারা কি শোভনীয় আচরণ করছেন বলে মনে করছেন? না, আমি মনে করি বিরোধী দলীয় আচরণ হিসেবে 11 দলীয় জোট মার্ভেলাস আচরণ করছে, অসাধারণ আচরণ করছে, এত বেশি ভালো আচরণ করছে যে কখনো কখনো আমাদের গসিপ শুনতে হয় যে আসলে এখানে কি ভাগ জোটের সংসদ চলছে কিনা, এত ভালো আচরণ করছে সত্যি কথা বলতে। আমি একটু শেষ করি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, তাহলে এই সন্দেহগুলো কিভাবে এসেছে? জামাতে ইসলামের আমির সাহেব যে কথাটি বলেছেন সেটা জামাতে ইসলামের পক্ষ থেকে বলেছেন অবশ্যই, তবে 11 দলীয় জোটের অংশ হিসেবে কিংবা এনসিপির অংশ হিসেবে আমি মনে করি যে গণভোটের রায়, গণভোট বাস্তবায়ন, জুলাই সনদ, এই বিষয়গুলো নিয়ে, এগুলো তো আসলে আরও অনেকটা আগে এই জিনিসগুলো নিয়ে একটা স্বচ্ছ মন্তব্য সরকারের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম। সেখানে কিছুটা অস্বচ্ছতা তৈরি হওয়ার কারণেই হয়তো এই ধরনের সংখ্যাগুলো তৈরি হচ্ছে। যদি আরও বেশি স্বচ্ছ থাকতো প্রথম থেকে সরকার এই বিষয়টাতে, তাহলে এই সংখ্যাগুলো হয়তো তৈরি হতো না। জি, যেমন আকবর হোসেন, আপনি জানেন যে এবারের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকে হবে না, এটি আগেও হয়নি, কিন্তু আওয়ামী লীগ সরকার এসে দলীয় প্রতীকে ইভেন ইউপি নির্বাচনও করার এই ব্যবস্থাটা তারা চালু করলো। এতে করে দেখা গেল যে আমরা আগে থেকেই জানছিলাম কারা জিতে যাবে। এইবার এই সরকারের এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যে এবার দলীয় প্রতীকে না করা, এটি কি শুধু কি মনে করেন নির্বাচনকে উৎসব মুখর করবে, নাকি অভ্যন্তরীণ কোন্দল এবং সংঘাতটা আরও বাড়াবে একেবারে রুট লেভেল পর্যন্ত? না, সেটা খুব বেশি বাড়াবে না আমার মনে হয়। কারণ হচ্ছে যে বাংলাদেশের গ্রাসরুটসে পলিটিক্স যেভাবে চলে হয়তো ওরকমই চলবে আর কি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে এই যে দেখেন স্থানীয় সরকারের অনেকগুলো স্তর, যে ইউনিয়ন পরিষদ, উপজেলা, তারপরে জেলা পরিষদ, তিনটা একটা জায়গার মধ্যে। তো আমি মনে করি ইউনিয়ন পরিষদ রেখে আর বাকি দুটো জায়গা এগুলোকে বিলুপ্ত করে দেওয়া উচিত। কেন? কারণ হচ্ছে দেখুন, আপনি প্রত্যেকটা ইউনিয়নে একজন করে চেয়ারম্যান থাকবে, তা আবার যিনি উপজেলা চেয়ারম্যান হচ্ছে তার আন্ডারে আবার 9টা বা 8টা ইউনিয়ন থাকে, তো সে তো আবার ওভারল্যাপ করছে। আমি তো গ্রামের মানুষ, হ্যাঁ, তো স্থানীয় সরকার সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে, এগুলি কিভাবে ফাংশন করে। কার্যত এই সমস্ত পোস্ট তৈরি করা হয়েছে ক্ষমতার লোকজনকে ভাগ বাটোয়ারা দেওয়ার জন্য। আবার ওই জায়গার মধ্যে এমপিও কিন্তু আবার আরেক লোক, যে 2-3টা উপজেলা তার আন্ডারে থাকে, আবার সেখানে বসানো হয়েছে আবার একজন জেলা পরিষদের চেয়ারম্যান। তো এটা তো এত বেশি ওভারল্যাপ হচ্ছে, কার কি কাজ? তাহলে আপনি এমপিদেরকে এই যে এলাকার উন্নয়নের জন্য যে 10 কোটি টাকা না কত করে প্রত্যেক বছর বরাদ্দ দেওয়া হয়, ওইটা বাদ দেন, সেটাও তো দিচ্ছেন না। ওইটাও রাখবেন, উপজেলা চেয়ারম্যানও রাখবেন, জেলা পরিষদের চেয়ারম্যানও থাকবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও থাকবে। তো প্রত্যেকটা ইউনিয়নে যদি একটা একটা করে চেয়ারম্যান থাকে, তাহলে সেখানে আবার বাড়তি একটু উপজেলা চেয়ারম্যানের কী প্রয়োজন? আবার দেখবেন অনেক উপজেলার সঙ্গে কিন্তু আবার কিছু পৌরসভা কন্ট্রাডিক্ট করছে। আবার যেমন বাংলাদেশের বহু উপজেলা আছে, সেই উপজেলাটা কিন্তু আবার একটা পৌরসভার আন্ডারে। এই একটা কঠিন একটা জটিল পরিস্থিতি, জটিল একটা জাল বলা যায়। হ্যাঁ, আমি মনে করি ইউনিয়ন পরিষদটাকে রেখে বাকিগুলোকে বিলুপ্ত করে দিলে সরকারের পয়সা বাঁচবে। সরকারের কোনো ডিসকোর্স কিংবা উদ্যোগ আমরা এখন পর্যন্ত সেরকম না, নির্বাচন কমিশন কিংবা কোনো সরকার সেই আগ্রহ দেখায়নি। সবাই ব্যস্ত যে কিভাবে আরো স্তর তৈরি করে, আরো পোস্ট তৈরি করে দলের লোকজনকে প্রোভাইড করা যায়, বসা যায়, কার দল কতটা ভারী করা যায়। আমরা আলোচনায় আসবো। নুসরাত তাবাসসুম, আপনাকে দিয়ে এই পার্টটা শুরু করতে চাই। আপনি বিবিসি বাংলার একটা রিপোর্ট হয়তো দেখেছেন যে এনসিপি কি ডানপন্থী বলয়ে ঢুকে যাচ্ছে কিনা। এর যুক্তি হিসেবে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা, সাবেক শিবির থেকে আসা সাবেক নেতাদের এখানে যুক্ত হওয়া, কিংবা আপ বাংলাদেশ থেকে কিছু নেতা যুক্ত হওয়া। আবার নাসির উদ্দিনের একটা স্ট্যাটাসও আমরা দেখলাম যে বাঙালি মুসলিমের ঠিকানা হলো এই এনসিপি। তো এরকম একটা বাস্তবতায় আপনি কি মনে করছেন, এনসিপি কি ডানপন্থী বলয়ে ঢুকে যাচ্ছে? ঢুকে গেলে কি আদৌ কোনো সমস্যা আছে বলে মনে করছেন? দেখুন, প্রথমত এনসিপি যদি ডান বলয়ে ঢুকে যায় সেক্ষেত্রে, মানে আরো স্পেসিফিক করে বলে ডানপন্থী দল হয়ে উঠছে। হ্যাঁ, আমি সেটাই বলছি, আমি বুঝেছি।
সেক্ষেত্রে এটাতে আসলে ভিজুয়াল কোনো প্রবলেম আছে কি নাই আমি জানি না, তবে এনসিপির নেতৃবৃন্দের, খোদ এনসিপির খুব আপত্তি আছে। কারণ এনসিপি জন্মগতভাবে মানে একদম গঠনগতভাবে তারা মধ্যপন্থী থাকতে কমিটেড। এখন এখানে যদি এই আলাপটা আসে যে তাহলে এত সাবেক মানে ডান বলয়ের এত সাবেক এখানে আসছে, সত্যি কথা বলতে শুধু তো এমন আসছে না, আরও অনেক রকম আসছে। হাইলাইটেড হয়তো হচ্ছে শুধু একটি অংশ। দেখুন, এক্ষেত্রে আমি খুব পেটি একটা যুক্তি দিব, সেটা হচ্ছে যারা অন্য দল থেকে ছেড়ে আসছে তারা তো ওই দলের আদর্শের সাথে মানিয়ে নিতে চাচ্ছে না, পারছে না, কিংবা ওই দলের আদর্শে আর বিশ্বাসী নয় বলেই বের হয়ে আসছে, ঠিক না? ডান বলয়ের থেকে সাবেক হয়ে এনসিপিতে আসা মানে সে আর ডান বলয়ের সাথে অ্যালাইন্ড না, সে আর ডান বলয়ে বিলং করে না, সেই জন্যই তো সে ওই বলয়টা ছেড়ে ডান বলয়ের অনেক বৈশিষ্ট্য ক্যারি করছে কিনা এনসিপি, আপনার মূল্যায়নটা? দেখুন, ব্যক্তি জীবনে ক্যারি করার কথা যদি বলি, ব্যক্তিগত না দলগতভাবে না, অবশ্যই না, দলগতভাবে তো ক্যারি করার কোনো সুযোগই নাই। কারণ একজন ব্যক্তি যখন এনসিপিতে যোগ দিচ্ছে, সে এনসিপির গঠনতন্ত্র, এনসিপির শপথটা পাঠ করে যোগ দিচ্ছে। তো নতুন করে এখানে একটা দলের থেকে অন্য দলের জীবনযাত্রা, ব্যক্তিগত জীবনে কে কেমন সেটা তো জরুরি না, তো অন্য কোনো দলের গঠনতন্ত্রকে আমাদের দলের উপরে চাপিয়ে দেওয়ার তো কোনো সুযোগ নেই। আর নাসির ভাইয়ের পোস্টের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা আমি আসলে খুব অবাক হলাম। এটা নিয়ে তো আসলে প্রশ্ন করারই কথা না। প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত, যার যার ফেসবুক পেজ, তার নিজের ফেসবুক তো আসলে, কিন্তু তিনি ব্যক্তিগত কোনো স্ট্যাটাস দেননি, বলেছেন বাঙালি মুসলিমের ঠিকানা হলো এনসিপি। আমি আজকে গিয়ে একটি পোস্ট দিতে পারি যে আমি বাংলাদেশের সকল নারী, স্বপ্ন দেখি বাংলাদেশের সকল নারী একদিন এনসিপিতে যোগ দিবে, আমি বলতে পারি না? মানে আপনি কি তার এই বক্তব্যকে কিভাবে দেখেন? আমি তার এই বক্তব্যকে তার একান্ত ব্যক্তিগত বক্তব্য হিসেবে দেখতে চাই। এটি আবার আরেকজন শেয়ার করেছেন আপনাদের, তাহলে সেটা হয়তো তাদের দুজনের ব্যক্তিগত মন্তব্য। দেখুন, এনসিপি কিছুদিন আগে জনজাতি জোট নামের একটি আমাদের কার্যক্রম শুরু হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের দলিত, হরিজন এবং এরকম আরও অনেক নাগরিক বৃন্দকে আমরা সেখানে পেয়েছি। আমাদের অনেকগুলো শাখা রয়েছে, আমাদের অনেক রকম কর্মসূচি রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, আমাদের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন মানে ধর্ম, জাতি নির্বিশেষে আমাদের মানুষজন কাজ করছে। আসবো একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই জারিন খান, এনসিপির ডানপন্থী দল হয়ে ওঠাকে বিএনপি কিভাবে দেখে? বিএনপি ২০-২৫ বছর জামায়াতের সাথে রাজনীতি করেছে, জোট করেছে, রাজপথে থেকেছে, এখন বিরোধী দল হবার কারণে হয়তো এক ধরনের বিপরীত অবস্থানে তারা আছে। আমরা দেখেছি বিএনপি থেকে আবার কিছু নেতা গিয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন। আবার এরকমও বলতে শোনা যায় বা দেখা যায় ভেতরে ভেতরে বিএনপি চাইছে যে জামাত ব্যাকফুটে গিয়ে ফ্রন্ট ফুটে আসুক এনসিপি বিরোধী দল হিসেবে, এবং বিরোধী দল এনসিপি যেভাবে বড় হচ্ছে, অনেক লোকেরা যোগ দিচ্ছে, এটা ভেতরে ভেতরে বিএনপি পৃষ্ঠপোষকতা করছে কিংবা বিএনপি চাইছে, কি মনে করেন? দেখুন, বিএনপি একটা মধ্যপন্থী দল, এবং বিএনপি সবসময় বিশ্বাস করে যে বাংলাদেশে মধ্যপন্থী দলগুলাই এস্টাবলিশড হোক কিংবা সামনে এগিয়ে যাক। এবং তরুণ দল হিসাবে তো আমাদের তো এনসিপির কাছে সেই প্রত্যাশাই ছিল, সেই প্রত্যাশা আমরা এখনো মানে ধরে রাখতে চাই যে এনসিপি একটা মধ্যপন্থী দল হবে। কারণ বাংলাদেশ, আমরা কি মনে হচ্ছে, বাংলাদেশ নামের দল না, তা মনে হচ্ছে না। কারণ আপনি একটা পাবলিক পারসেপশন বলতে যেটা থাকে, এটা কিন্তু আপনি জানেন যে রাজনীতিতে খুব বেশি ম্যাটার করে। আর আরেকটা হলো যে পারসেপশন হলো যে এনসিপি জামাতেরই একটা বি টিম, এবং আমরা জানি যে এনসিপির এখন সে প্রাক্তন মাহফুজ সাহেব যে উপদেষ্টা ছিল, সে কিন্তু তার একটা ফেসবুক স্ট্যাটাসে সে বলেছিল যে জামাতের অনেকগুলা দোকান আছে, তো এনসিপি নতুন করে আরেকটা জামাতের দোকান হয়। এখানে নুসরাত তাবাসসুম বসা আছেন, তিনি একজন প্রগতিশীল প্ল্যাটফর্ম থেকে আসা, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ওর তো টিকে আছে, কিন্তু ওরই সহযোগী অনেকে কিন্তু জামাত এনসিপি ছেড়ে দিয়েছে, যেমন তাসমিন যারা ছেড়ে দিয়েছে, তারপরে তাসনিমা জামিন ছেড়ে দিয়েছে। তো ও এখন পর্যন্ত টিকে আছে, এটা ভালো। আমি
ওর কাছ থেকে প্রত্যাশা করি, এবং ওর চলন বলন সব কিছু কথা সব কিছু দেখে আমার তো খুব ভালো লাগে যে সে প্রগতিশীল চিন্তাভাবনা কিংবা মধ্যপন্থী চিন্তাভাবনা নিয়ে চলছে এবং সেটাই এস্টাবলিশড করবে এনসিপিতে। এবং আমি অ্যাকচুয়ালি এনসিপি তো আসলে তরুণদের দল, ছাত্রদের দল, সেই হিসেবে আমরাও ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। একটা ভিন্ন রকমের তো এনসিপির প্রতি আমাদেরও দুর্বলতা কাজ করে, এটাকে অস্বীকার করার কিছু নেই। তো সেই জায়গায় সবসময় চিন্তা করি যে আসলে আমাদের বিপরীত যেই দলটি থাকবে সেটা মধ্যপন্থী একটা দল এবং এনসিপি সেই জায়গাতেই যাবে। তা আমার মনে হয় কি এখনও ওটার মধ্যে অনেক যুদ্ধ চলছে, এই ডানপন্থারাই এখনো ভারী, সেই জায়গা থেকে ওরা কতটা ওভারকাম করে আসতে পারবে। তবে আমাদের প্রত্যাশা থাকবে যেটা ওভারকাম করে আসবে। আকবর হোসেন, একই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে ডানপন্থী দল হয়ে ওঠা এনসিপির জন্য ভালো না খারাপ, সেই বিশ্লেষণ করতে হয়তো আমরা সেই সিদ্ধান্ত দিতে বসিনি। ডানপন্থী দলের যে বৈশিষ্ট্যগুলো একাডেমিকভাবে বলা হয়, 5টা বৈশিষ্ট্য: রক্ষণশীলতা, মুক্তবাজার অর্থনীতি, সীমিত সরকার, জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক সামাজিক স্তরবিন্যাস। এই রক্ষণশীলতার মধ্যে ব্যাখ্যায় বলা হচ্ছে যে সমাজ, সংস্কৃতি এবং ধর্মের প্রচলিত এবং ঐতিহ্যগত মূল্যবোধ ধরে রাখার চেষ্টা। মূলত এই পয়েন্টটাকে ঘিরেই আলোচনাটা বেশি হয়, সংস্কৃতি এবং ধর্মের প্রচলিত এবং ঐতিহ্যগত মূল্যবোধ ধরে রাখার চেষ্টা। তো যদি এনসিপি এই বলে ঢোকে বা এই রাজনীতির চর্চা করে, তাহলে কি এটি তাদের এক ধরনের আদর্শিক বিচ্যুতি, নাকি এই বাস্তবতায় এটিকে সমর্থন করা যায়? আপনি একটা কথা বলছিলেন নুসরাত তাবাসসুমের প্রসঙ্গটা, যে উনি একটা প্রগতিশীল ধারা থেকে এসেছেন। আমি এই নোশনটার সঙ্গে একদমই একমত পোষণ করি না যে আপনি একটু ইসলামী চিন্তা করলে সেটা প্রতিক্রিয়াশীল আর অন্য কিছু চিন্তা করলে সেটা প্রগতিশীল বলা হয় যেটি না। এটা বলা হবে কেন? এই আইডিয়াটাই হচ্ছে প্রবলেম্যাটিক। এখন আসি পরের ব্যাপারে। আমাদের বামপন্থীরা সবসময় নিজেরা বলে যে প্রগতিশীল, সে নিজেকে নিজে প্রগতিশীল বলে আর বাকি সবাই হচ্ছে প্রতিক্রিয়াশীল। আচ্ছা, বাদ দেন। বাংলাদেশে এখন যে 3টা ক্রিয়াশীল দল আছে, বিএনপি, জামায়াত এবং এনসিপি, এই 3টা দলই কিন্তু মোটামুটি সেন্টার রাইট ও রাইট। তাদের পলিটিক্যাল আইডিওলজি একই রকম, মোর অর লেস। বিএনপি একসময় খালেদা জিয়া বলতেন ডানের বামে, বামের ডানে, মধ্যপন্থা। আসলে বিএনপি কিন্তু স্লাইটলি তারা ডান দিকে ঝুঁকে থাকতো সবসময়, যার কারণে দেখতেন যে বিএনপিকে সবসময় ইসলামপন্থী দলগুলো ট্রাস্ট করতো। তারা শুনতো বিএনপির কথা এবং বিএনপিও তাদেরকে কনফিডেন্সে নিত। এখন বিএনপি সেই অবস্থান থেকে খুব বেশি সরেও আসে নাই। বিএনপি মুখে মুখে কিছু কিছু কথা বলছে, ওই যে আওয়ামী লীগের একটা ভোটার গ্রুপকে অ্যাড্রেস করার জন্য, বাট এটা বিএনপির আসল কথা না। আর জামায়াত তো ডানপন্থায় আছেই, সেটা তো কোনো। আর এনসিপিও দেখেছে যে এনসিপির তো আসলে কোনো সেই রকম ইউনিফাইড আইডিওলজি গড়ে উঠেছে বলে আমার কাছে মনে হয় না। এনসিপির একটা পলিটিক্যাল পার্টি করা দরকার ছিল ফর দেয়ার এক্সিস্টেন্স ওই সময়ে, মানে যে অভ্যুত্থানের সঙ্গে যারা বলছে তারা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়। এখন বাংলাদেশপন্থী, বাংলাদেশে যারা কেউ করে, কেউ তো মানে বাংলাদেশপন্থী কথাটার অর্থ কি? বাংলাদেশপন্থী কথাটার অর্থ আমার কাছে পরিষ্কার না। মানে অন্য কোনো রাষ্ট্রের বলয় না থেকে, ভারতের প্রভাবমুক্ত থেকে, মার্কিন প্রভাবমুক্ত থেকে বাংলাদেশ নিজে সিদ্ধান্ত নেবে এমন একটা বাংলাদেশ রাজনীতি নিজে সিদ্ধান্ত ভালো, কিন্তু বাংলাদেশ সেটা তো আপনার কোনো পলিটিক্যাল আইডিওলজি হলো না। ওটা তো আপনি কিভাবে ফাংশন করবেন সেটা হচ্ছে আপনার ধারাটা, যে আপনি কারো দ্বারা ইনফ্লুয়েসড হলেন না। কিন্তু আমি যেটা বলছি যে এনসিপির যে গঠনটা, তারা কিন্তু এনসিপিতে সেখানে অনেক ধরনের লোক আসছে, জামায়াত থেকে বা শিবির থেকে আসছে, বাম থেকে আসছে, বিভিন্ন ঘরানা তাদের। সো এনসিপির আসলে পলিটিক্যাল আইডিওলজিটা কি, এইটা এখনো পরিষ্কার না। এনসিপি যদিও বলে তারা মধ্যপন্থা ধরতে চায়, কিন্তু আমার ধারণা এনসিপি আসলে মধ্য ডানপন্থী দল। নতুন টার্ম কিনা? হ্যাঁ, না, এটা নতুন টার্ম না, এটা পুরনো টার্মই। এনসিপি আসলে মধ্য ডানপন্থী দল এবং তাদের যে কথাবার্তা, মানে ওভারঅল, মানে আমি এনসিপির মধ্যে হয়তো 1-2 জন হয়তো ডিফারেন্ট চিন্তা করে থাকতে পারে, তাতে হয়তো খুব বেশি এটা প্রভাব ফেলে না। বাট আমি যদি এনসিপিকে ওভারঅল অ্যানাটমি করি, সেখানে আমি দেখব যে এনসিপির যে ঝোঁকটা, এনসিপি আসলে চায়, এনসিপি ফিলসফিটা কি সেটা বুঝতে হবে। এনসিপি কিন্তু কথায় কথায় জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে সামনে নিয়ে আসে। তারা জিয়াউর রহমানের ওই ফিলসফিটাকে তারা ধারণ করতে চায়, ওইটাকে তারা প্রচার করতে চায় বেশি। তো সেই ফিলসফিটার মধ্যে কি ছিল? জিয়াউর রহমান তো সবাইকে অ্যাকোমোডেট করেছেন, তাই না? জিয়াউর রহমান তো উনি কিন্তু সব পলিটিক্যাল পার্টির লোকজনকে উনি অ্যাকোমোডেট করেছেন। তো এনসিপির ক্ষেত্রে ব্যাপারটা তাই যে এনসিপি হয়তো জিয়াউর রহমানের আদর্শকে সামনে এনে
ওই ফরম্যাটে যেতে চায় বিকজ তারা ভাবছে যে ওইটা করলে পরে তাদের জনপ্রিয়তা পেতে সুবিধা হবে। কিন্তু আপনি যদি এনসিপির ওভারঅল অ্যাক্টিভিটি সব কিছুর মধ্যে দেখেন যে এখানে একটা ডানপন্থার ঝোঁক আছে, এইটা আমি উড়িয়ে দিতে পারি না। জি, কিন্তু সেটা থাকাটা আমি বলছি যে অন্যায় কিছু না। হ্যাঁ, সেটা একটা পলিটিক্যাল আইডিওলজি হতে পারে, নট ব্যাড, কিন্তু আছে। আমরা কথা বলছি যে নাগরিকদের আসলে অধিকার কোন পথে। আমরা যদি একটু ছাত্র অধিকার নিয়ে কথা বলি, জেরিন খান, আপনি দেখবেন যে ক্যাম্পাসগুলোতে এই মুহূর্তে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কেন্দ্রীভূত হচ্ছে। কি কার চেয়ে ভালো, কে কার চেয়ে খারাপ এটি বলবার এর অন্যতম উপজীব্য হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ায় কে কোনটা ভুয়া ফটোকার্ড দিল, কে কাকে কমেন্টে গালি দিল, এইটি ডিবাং করার একটা প্রতিযোগিতা। আসলে কি এই ছাত্রদল, আপনি যেই দলে রাজনীতি করেন, তাদের ছাত্র সংগঠন, ছাত্রদল আসলে ছাত্রদের অধিকার নিয়ে কতটা কাজ করছে কি মনে হচ্ছে? নাকি তারা এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যারা একটা শক্ত অবস্থান নিয়ে আছে ছাত্র শিবির, তাদেরকে মোকাবেলা করতে তাদের বেশি সময় দিতে হচ্ছে, কি মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, দীর্ঘ 17 বছর যেটা হয়েছে ছাত্র রাজনীতি, আমি তো বললাম যে আমার ব্যাকগ্রাউন্ড হলো ছাত্র রাজনীতি। আমি ইডেন কলেজের নির্বাচিত ভিপি ছিলাম, আমি হলে থেকেছি এবং একটা একটা করে মেয়ের হৃদয় জয় করে পরবর্তীতে আমাকে নির্বাচিত হতে হয়েছে। তা কাজেই আমি জানি যে ছাত্র রাজনীতি করতে হলে, বিশেষ করে নির্বাচনী রাজনীতি করতে হলে ছাত্রদের যে ডিমান্ড, ছাত্রছাত্রীদের যে প্রত্যাশা, ছাত্রছাত্রীদের প্রতিদিন যে সমস্যা, সেগুলো যদি অ্যাড্রেস না করতে পারে তাহলে কখনোই কিন্তু সে পপুলার হতে পারবে না। তো এটা তো আছে। তো সেই জায়গাটায় যাওয়ার জন্য ছাত্রদল দীর্ঘ বছর যাবৎ চেষ্টা করছে। দীর্ঘ 17 বছর ছাত্রদল ক্যাম্পাসেই যেতে পারে না, যখনই যেত মাথা থেতলে দিত, পিটাতো, মারতো, তারপরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিত। তো এরকম একটা অবস্থা, ওরা ক্যাম্পাসেও যেতে পারতো না, তাদের বাইরে বাইরে থাকতে হয়েছে। এরপরে গণ অভ্যুত্থানের পরে একটা ভিন্ন চিত্র আসলো, সেটা হলো যে এরপরে কিন্তু ছাত্র দলের মানে নেতাকর্মীরা ক্যাম্পাসে কিংবা হলগুলোতে এখনও কিন্তু যেতে পারছে না। কারণ ওই যে একটা আওয়াজ তুলছে, এই যে গুপ্ত রাজনীতির বেশ ধরে দেখা যাচ্ছে যে মানে শিবির অথবা ছাত্রী সংস্থা বিভিন্ন হলগুলোতে তারা কিন্তু তাদের প্রচারণা, তাদের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস পরিচালনা করছে, কিন্তু বলছে যে না, সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানার এসে তারা বলছে না, আমরা ছাত্র রাজনীতি পছন্দ করি না, ছাত্র রাজনীতি চলতে পারবে না, হলে কেউ থাকতে পারবে না। এই যে আমার ইডেন কলেজেই হলগুলা সব কিন্তু এই যে ছাত্রী সংস্থার মেয়েগুলা দখল করে বসে আছে। এবং তাদের সাথে কল্যাণমুখী আপনি যেতেই পারছেন, আপনি কল্যাণটা করবেন কি করে? আপনাকে যদি হলগুলাতে সবচেয়ে বেশি সমস্যা থাকে কিন্তু হলের ছাত্রছাত্রীদের, সেখানে আপনি যদি অবস্থান নিতে না পারেন, সেখানে যদি আপনি ঢুকতে না পারেন, সেখানে তা আপনি সমস্যাগুলো সমাধান করবেন কি করে? আপনি তো ওদের থেকে বিচ্ছিন্ন থাকতেছেন। তো ওই জায়গায় তো যেতে দিচ্ছে না। এই যে গুপ্ত রাজনীতির ইসে থেকে ওরা হলে মানে রাজনীতি বন্ধ, তো এইটা তো আর এক ধরনের একটা বিশাল সমস্যা ক্রিয়েট হচ্ছে। আমি মনে করি এই জায়গা থেকে হলগুলা মুক্ত করতে হবে এবং সহ রাজনীতি ওখানে ফিরিয়ে আনতে হবে। এবং হলে যদি রাজনীতি না থাকে তাহলে আসলে তো রাজনীতি বলতে যে এখন যেটা দুর্বৃত্তায়নের যে রাজনীতি আমরা দীর্ঘ বছর 17 বছর ছাত্রদের মধ্যে দেখেছি, এইটাই তো রাজনীতির একমাত্র রূপ না, এটার একটা ভিন্ন রূপ ছিল, যেই রূপটা আমরা শেষ দিকে আমরা একটু সংক্ষেপে শুনতে চাই। আমরা নুসরাত তাবাসসুম একই প্রসঙ্গে যেটি উনি বলছিলেন যে হলগুলোতে ছাত্রদল যেতে পারছে না, ছাত্র শিবির কার্যক্রম চালাচ্ছে, যদিও তারা কোনো কমিটি দেয়নি, ডাকসুতে তাদের একটা বড় প্রতিনিধিত্বের জায়গা আছে। আপনাদের যে ছাত্র সংগঠন ছাত্র শক্তি, তাদের ভূমিকাটা আসলে কি? আপনাদের সঙ্গে জামায়াতের এক ধরনের সমঝোতা বা সখ্যতা আছে, আবার আমরা দেখি ক্যাম্পাসে কিন্তু বেশ বৈপরীত্য আছে। যারা ছাত্র শক্তির নেতা তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে, ছাত্র দলের বিরুদ্ধেও দিচ্ছে। আপনারা কি মনে করেন ছাত্র শক্তি আসলে কতটুকু পেরে উঠছে, ছাত্রদের অধিকার নিয়ে কাজ করছে? খুবই তো তাদের অবস্থানটা ম্রিয়মান দেখা যায়। ধন্যবাদ। দেখুন, ছাত্র শক্তি আমাদের ছাত্র সংগঠন যেটা, সেটা আসলে আমাদের তো অঙ্গ সংগঠন নয়, ভাতৃপ্রতিম একটি সংগঠন, সহযোগী বলা যেতে পারে। তো ওদের লাইনটা আসলে ওদের মতো। এনসিপির সাথে মানে তাদের কিছু জায়গায় তাদের স্বাধীনতা রয়েছে, নিজেদের সিদ্ধান্ত নিজেদের মতো, বেশিরভাগ জায়গাতে আসলে তাদের স্বাধীনতা রয়েছে।
নিজেদের সিদ্ধান্ত নিজেদের মতো নেওয়ার। আর বিষয়টা হচ্ছে যে তাদের ভূমিকা কি, সত্যি কথা বলতে ছাত্র রাজনীতিতে এই ওয়েলফেয়ার স্টুডেন্ট পলিটিক্স, আমি এটার খুব বড় বিরোধী। এই কারণ আমার তো বিশ্ববিদ্যালয় জীবন সদ্য শেষ হয়েছে। তো আমরা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখতাম, ছাত্রলীগের আমলে এক তো ছিল দমনপীড়নটা কাদের উপরে হতো? যারা আওয়াজ তুলতো, যারা তাদের বিরুদ্ধে কথা বলতো, কিংবা যারা ওরা বুঝতে পারতো যে এরা হচ্ছে পোটেনশিয়াল বিরোধী, দমনপীড়নটা তাদের উপরে চলতো। কিন্তু এর বাইরেও ওদের যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টের একটা প্রক্রিয়া ছিল হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আমি লিটারেলি আমার বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়রদের মধ্যে শুনছি যে আমাকে বাসা থেকে তো 4,000 টাকা আমি পাই, এতে তোমার মাস চলে না। আমি এদিকে দেখলে আমি 2 দিন ক্যান্টিনে শুধুমাত্র চা রুটি খেয়েছিলাম, হলের অমুক বড় ভাইয়ের সাথে দেখা হলো, ভাই পকেট থেকে সাথে সাথে আমাকে 2টা 1,000 টাকা নোট বের করে দিল, তোরা শুধু ভাইয়ের বিরুদ্ধে অমুক বলিস তমুক বলিস। তো এই যে এই বিষয়টা, এক তো বাংলাদেশের এই কথাটা আমি অনেক জায়গাতে বলি, এই ওয়েলফেয়ার পলিটিক্সের এগেইনস্টে আপনাদের কাউন্টারটা কি, বা ছাত্রদলের কাউন্টার কি আছে কিছু মনে হচ্ছে আপনার? বিষয়টা হচ্ছে যখন একটি দেশের ইকোনমিক্যাল স্টেবিলিটি অনেক খারাপ অবস্থা থাকে, স্টেবিলিটি সেই অর্থে না থাকলে মানুষের ডিগনিটি খুব সহজে কিনে ফেলা সম্ভব। শুনতে যেমনই লাগুক, কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এই ওয়েলফেয়ার পলিটিক্স যেটা করছে, স্টুডেন্ট পলিটিক্সের যেটা মূল উদ্দেশ্য যে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা, প্রশাসনকে দিয়ে তাদের দায়িত্ব পালন করিয়ে নেওয়া, কিংবা ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি করা, এই জিনিসগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছে ছাত্র রাজনীতি। এই জন্য আপনাদের মনে হচ্ছে যে ছাত্র শক্তি হয়তো অনেক বেশি ম্রিয়মাণ। কিছুদিন আগে পর্যন্ত ছাত্র শক্তি তাদের একটি ক্যাম্পেইন চলেছে, তাদের একটি রাজনৈতিক কার্যকলাপ ছিল এরকম যে সংঘাত নয় সংলাপ চাই। তো ছাত্র শক্তি কিন্তু স্টুডেন্ট পলিটিক্সের যে বেসিক লাইন যেটা, তারা কিন্তু সেখানটাতেই আছে। জাঁকজমকের অভাবে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে ম্রিয়মাণ কিংবা চাকচিক্য একটু কম, কিন্তু আসলে বেসিক লাইন যেটা ছাত্র শক্তি, সেটাতে খুব ভালোভাবে স্ট্রিক্ট আছে। জি, আমরা আবারও জাতীয় প্রসঙ্গে আসতে চাই। আকবর হোসেন, আপনার কাছে এই প্রসঙ্গে আর জানতে চাই না, এই ছাত্র রাজনীতি তারা বলেছেন, আপনি জানেন যে গতকাল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা জ্বালানি সমঝোতা সই হয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে 8, 10, 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে, সেটি নিয়ে মানুষ যথেষ্ট নাকাল, যদিও শহরে বসে, ঢাকায় বসে টের পাওয়া যায় না। এই সংকট মোকাবেলা করার জন্য এটা কি একটা তাৎক্ষণিক সমাধান? কি মনে করছেন আপনি? যদিও বিশ্লেষকরা বা জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে এই চুক্তির ফলে বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি ভুলুণ্ঠিত হয়েছে। না, এটা কোনো তাৎক্ষণিক সমাধান না, এটা একটা দীর্ঘমেয়াদী চিন্তাটা হচ্ছে এরকম। দেখুন, বাংলাদেশ এই চুক্তিতে যেটা বলা হচ্ছে এমওইউ, যে আমেরিকার কাছ থেকে বাংলাদেশ আগামী 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি সহায়তা নেবে। সেখানে এলএনজি থাকবে, অয়েল থাকবে এবং আদার্স কিছু প্রোডাক্ট সেখানে থাকবে। বাংলাদেশ এখন প্রতি বছর এভরি ইয়ার বাংলাদেশ প্রতি মাসে বাংলাদেশ $1 বিলিয়ন জ্বালানি আমদানি করে, মানে এক বছরে $12 বিলিয়ন। তো সেখানে আমেরিকা থেকে আসবে, সেই হিসাবে করলে বছরে $1 বিলিয়ন, 12 বিলিয়নের 1 বিলিয়ন, মানে 12 ভাগের 1 ভাগ আমেরিকা থেকে কিনবে। সো সেই অর্থ হয়তো আমাদের জন্য অনেক বড় কিছু না, কিন্তু আসলে আন্তর্জাতিক রাজনীতি এবং সব কিছু মিলিয়ে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে বাংলাদেশের জন্য এই চুক্তিটা না করে আর কোনো উপায় ছিল বলে আমার মনে হয় না। কারণ এটার সঙ্গে আবার আমরা সেই পুরনো বাণিজ্য চুক্তিতে ফিরে যেতে হবে। কারণ বাণিজ্য চুক্তি অনুযায়ী হচ্ছে যে আমেরিকার সঙ্গে আমদানি রপ্তানির যে ঘাটতি, এটা কমিয়ে আনতে হবে, অর্থাৎ আমেরিকা থেকে আপনাকে আরও বেশি ইম্পোর্ট করতে হবে। এই জন্য বাংলাদেশ এনার্জি সেক্টরে গেল। এনার্জি সেক্টরে যাওয়ার ফলে যেটা হবে, এখন ওই যে কিছু জিনিস তো আপনি কিনলেন, সো ওই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ হবে। আর সেকেন্ড থিং, আমেরিকা যেটা চাচ্ছে, 2019 সালের পর থেকে আমেরিকাতে হিউজ উৎপাদন হচ্ছে তেল, গ্যাস এগুলোর, এবং আমেরিকার যে ডোমেস্টিক চাহিদা সেটা মিটিয়ে তারা বাইরে তাদেরকে এখন বিক্রি করতে হবে। যদি বাইরে তারা বিক্রি না করে তাহলে তাদের এই যে প্রোডাকশন কস্ট, এটা উঠে আসবে না। এই জন্য আমেরিকা এখন পৃথিবীর বিভিন্ন দেশের উপরে এটা চাপাচ্ছে এবং অনেকে বাধ্য হচ্ছে। যেমন আপনি দেখবেন যে শুধু বাংলাদেশ কেন, ইউরোপীয় ইউনিয়ন এই তো লাস্ট মান্থে তারা একটা চুক্তি করেছে আমেরিকার সঙ্গে, যেখানে তারা বলেছে $750 বিলিয়ন তারা এনার্জি আমেরিকার কাছ থেকে ক্রয় করবে আগামী 3 বছরে। তার মানে হচ্ছে প্রতি বছর এখন থেকে $250 বিলিয়ন জ্বালানি নিবে। এশিয়া প্যাসিফিক দেশগুলো একটা হলো, কয়েকদিন আগে কনফারেন্স হলো,
যেখানে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো, ইন্দোনেশিয়া, তারা সবাই মিলে কমিট করেছে আমেরিকার কাছ থেকে তারা $57 বিলিয়ন তারা জ্বালানি কিনবে। সো আমেরিকা কিন্তু এখন পৃথিবীর বিভিন্ন দেশে, যে ট্রাম্প আসার পরে তাদের যেটা এনার্জি ডমিনেন্স, যে তারা এনার্জি দিয়ে মানে এই যে জ্বালানি দিয়ে তারা এগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়, এটা তার একটা পদক্ষেপ। এবং এটার একটা স্ট্র্যাটেজিক ভ্যালু আছে, যে আমেরিকা মনে করে যে ধরুন কোনো যুদ্ধ হলো মধ্যপ্রাচ্যে, এখন আমেরিকা তো সরাসরি সেদিকে যেতে পারে না, তাদেরকে চিন্তা করতে হয় একটা যুদ্ধে জড়ালে পরে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে, আমার যারা এলাই তারা তেল পাবে কোত্থেকে। এখন আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশকে তাদের উপর কিছুটা নির্ভরশীল করবে, তাদেরকে কিছুটা সাপোর্ট দেবে, বাট হোয়াট এভার। সেটা দিলে পরে যেটা হবে, ভবিষ্যতে আমেরিকার যে অ্যাগ্রেসিভ ফরেন পলিসি, এটাকে পার্সিউ করার জন্য তাদের ইজি হবে, তাদের অত ভাবতে হবে না যে আমাদের কি হবে। আর আমি 10 সেকেন্ডে শেষ করি যে মিডল ইস্ট থেকে বাংলাদেশ যদি এনার্জি কেনে, একটা জাহাজ আসতে বাংলাদেশের সময় লাগে 25 ডেজ। আমেরিকা থেকে একটা জাহাজ আসতে বাংলাদেশের সময় লাগবে 2 মাস, এবং সেটার যে ভাড়া এবং যা কিছু হবে, সুতরাং এবার ক্যালকুলেট করে দেখেন যেটা বাংলাদেশের জন্য লাভ নাকি লস। আজকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একটা অভিযোগ করেছেন যে জ্বালানি সংকট নিয়ে শুরুতে সংসদে তাদের কথা বলতে দেওয়া হয় নাই, অনেক দেরিতে একটা কমিটি গঠন করা হয়েছিল, যার পরে যেখানে তাদের প্রতিনিধিত্ব ছিল। আপনি তো সংসদ সদস্য হিসেবে কথা বলবেন, সামনের অধিবেশনে আমরা দেখতে চাই। আপনি কি মনে করেন এই মুহূর্তে আগামী আসছে অধিবেশনে, বাজেট অধিবেশনে কোন বিষয়গুলো আলোচনায় আসা জরুরি, আপনারা কোনগুলোতে গুরুত্ব দিতে চান? খুব ছোট করে, আমরা অনুষ্ঠানের শেষ দিকে 30 সেকেন্ড 1 মিনিটে যদি বলেন। আসলে দেখুন, এটা তো আমাদের খুব দ্রুতই এটা নিয়ে আমাদের আলোচনা হবে, ওই আলোচনাটা এখন হয়নি। জোটগতভাবেই আমাদের একটা সিদ্ধান্ত আসবে যে কোন কোন বিষয়গুলো আমাদের টপ প্রায়োরিটি থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই জ্বালানি সংকট এই মুহূর্তে আরেকটি বার্নিং ইস্যু, এটা অবশ্যই আমাদের টপ লিস্টে থাকবে। এর বাইরেও আরেকটা বিষয় সম্ভবত টপ লিস্টে আসতে চলেছে, সেটা হচ্ছে যেহেতু আবহাওয়াজনিত বাংলাদেশে প্রতি বছরই আমরা এই সময়টাতে দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের বিশেষ করে কৃষিখাত এটার একটা ভয়াবহ ধরনের বিপর্যয় প্রতি বছরই আমাদের দেখা যাচ্ছে। এটাকে এখন আর কোনো সাডেন ইস্যু বলে ধরার কোনো সুযোগ নেই। এটাও সম্ভবত গুরুত্বপূর্ণ একটি। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যন্ত, আপনি কি মনে করেন হাওরে যে ধান কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো, সংসদ থেকে প্রধানমন্ত্রী বলেছেন তাদেরকে কয়েক মাসের সহজ সহায়তা দেওয়া হবে, আপনি কি মনে করেন যে নতুন আপনি সংসদ সদস্য হিসেবে আসলে সরকারের প্রধানমন্ত্রীর যে ভয়েস, সেই ভয়েসটাই কি আপনার থাকবে নাকি আপনার নিজস্ব কোনো ভয়েস থাকবে? প্রধানমন্ত্রীর ভয়েসের তো অবশ্যই, কারণ আমরা যেহেতু দলের মানে স্ট্রাকচারের বাইরে গিয়ে কোনো কিছুই করতে চাই না। যে প্রতিবাদ যদি থাকে সেটা দলের ভিতরেই গিয়ে প্রতিবাদ করতে চাই, সেটা পার্লামেন্টে গিয়ে যে আওয়াজ তুলবো ওরকম না। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী তো আর এরকম বলে দেয় না যে আমার সুরেই কথা বলতে হবে, এরকম তো না। আমার তো নিজস্ব দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন। আমিও তো নিজে পার্সোনালি 2-3টা বিষয়কে টার্গেট করে আমি কাজ করেছি এবং ওই জায়গাতে কাজ করতে চাই। যেমন নারীর বিষয়ে, যেখানেই নারীর সমস্যা দেখব সেখানে আমি কথা বলবো কিংবা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আরেকটা হলো এডুকেশনের সাথে আমি দীর্ঘ বছর জড়িয়ে আছি, এখানে আমি ব্যাপকভাবে কাজ করতে চাই। এখানে আমার এলাকা এছাড়া অন্যান্য যেই জায়গাটায় সুযোগ পাবো সেটা নিয়ে পার্লামেন্টে যদি কোনো দরকার হয় সেটা নিয়ে আমি কথা বলবো। তো আর আরেকটা হলো যে আমার জন্মস্থান মাদারীপুর, সেই জায়গা নিয়ে আমি কথা বলবো। তো যখন আমি প্রথমত বলতে চাই কারেন্ট ইস্যু নিয়ে তো অবশ্যই সোচ্চার থাকবো। আমরা নিঃসন্দেহে যারা সংরক্ষিত আসন নির্বাচিত হয়েছেন তাদের সরব একটা ভূমিকা দেখতে চাই জাতীয় সংসদে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে কথা বলবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। ভালো থাকবেন।